Jojo Bastet, you are not alone. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে। আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন। সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেটিকে প্রাধান্য দেওয়ার। আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। অসংখ্য ধন্যবাদ 53 নম্বর এপিসোডে আমার তেঁতুল গাছের ঘটনাটা বলার জন্য। আসলে তেঁতুল গাছের ঘটনাটা বলার থেকে একটা ঘটনা খুবই ম্যান্ডেটরি হয়ে গেছে, যেটা না বলে পারছি না, যার কারণে আমি এই ঘটনাটা বলতে বাধ্য হচ্ছি আর কি। যাক, আমি আর কথা বাড়াবো না রাসেল ভাই, আমি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা মূলত আমাদের বিরামপুরের 3 নম্বর রাইস মিলকে কেন্দ্র করে একটা ঘটনা। রাইস মিলটা অনেক পুরনো, প্রায় ব্রিটিশ আমলে এটা তৈরি করা হয়। 1890 কি 95 সালের দিকে এটা তৈরি করা হয়। অনেক পুরনো একটা রাইস মিল। এই রাইস মিলে অনেক মানুষ কাজ করত। প্রায় এই রাইস মিলটা 21 একরের উপরে, আর মাঝখান দিয়ে একটা বাইপাস রাস্তা আছে। তো দুই দিকে দুটো বিভক্ত হয়ে গেছে, এইদিকেও রাইস মিল এইদিকেও রাইস মিল। মানে হয় কি, একটা হলো মেন রাইস মিল যেটার ভিতরে আপনার মেশিন টেশিন সব সহ, মানে একটা রাজপ্রাসাদের মতো একটা বাসা আছে। এটা হলো আপনার ওই ব্রিটিশরা এখানে এই রাইস মিলটা করছিল এই অত্র এলাকার মানে মানুষের খাদ্যের যোগান দেওয়ার জন্য। তো মোটামুটি রাইস মিলটা অনেক বড় একটা রাইস মিল, অনেক মানুষের কর্মসংস্থানের একটা ছিল তখন। তো যখন ইংরেজরা চলে যায় দেশ বিভাগের পরে, এটা ইন্ডিয়ার একজন বিহারি মানুষ, মানে বিহারি একজন এইটার তত্ত্বাবধান পেয়ে যায় ওখান থেকে, মানে সরকারি ভাবে ওকে দিয়ে দেয় আর কি। তো এখানে উনি খুব ভালোভাবেই ওনার রাইস মিল চালাইতো। এখানে বয়লার টয়লার যা আছে, ধান বয়লার, ধান কি বলে, ধান আপনার করার জন্য, সেদ্ধ টেদ্ধ করার জন্য, আবার ধানের যে ধান ভাঙে সেই ধান ভাঙার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো অনেক বিশাল বিশাল ছিল। অনেক মানুষজন কাজ করতো, এক সিরিয়ালে মনে করেন কাজ চলতো। তো এখানে এখন বর্তমানে এইটার এখন স্বত্বাধিকারী আমাদের শ্রদ্ধেয় আশরাফ আলী মন্ডল আঙ্কেল, উনি এখনো বেঁচে আছেন। ওনারা 4 ভাই, তার ভিতরে 2 ভাই মারা গেছেন আর 2 ভাই আসছেন। তো এখন ওনারাই এইটার পাচ্ছেন। কিন্তু এই রাইস মিলটা ওনারা কিভাবে পায় সেটার কথা আমি বলছি রাসেল ভাই। আসলে আমার এই কথাগুলো তারাই বুঝতে পারবে যারা আমার এলাকার, এবং এটা লোকমুখেও অনেক প্রচলিত একটা ঘটনা রাসেল ভাই। তো আমার যারা এলাকার আছে তারা খুব ভালোভাবে এই ঘটনাটা বুঝতে পারবে আমি কোন রাইস মিলের কথা বলছি এবং কার কথা বলছি। তো যাই হোক রাসেল ভাই, আর কথা না বাড়ায়, একটা সময় যখন 71 সালে আমাদের যুদ্ধ শুরু হয়, তো যুদ্ধের সময় ওই বিহারীদেরকে খানরা মেরে ফেলে আর কি। খান বলতে পাকিস্তানি সেনাবাহিনী যারা ছিল, মিলিটারি, এরা মেরে ফেলে। তো এই জায়গাটা ওরা ক্যাম্প করেছিল পাকিস্তানিরা। ওই সময় ক্যাম্পে এখানে অনেক মানুষকে নির্যাতন করেছে রাসেল ভাই। অনেক মেয়ে, অনেক মহিলাকে রেপ করা হয়েছে, অনেককে মেরে ফেলা হয়েছে, অনেককে বয়লারের ভিতরে আগুনে, মানে শত শত মানুষকে বয়লারের ভিতরে ঢুকাই দিয়ে আগুন জ্বালাই দেওয়া হয়েছে রাসেল ভাই। মানে জায়গাটা অনেকটা অভিশপ্ত হয়ে যায়।
তো যুদ্ধের পরে এগুলো সবকিছু পরিষ্কার করার পরে এইখানে আবার আশরাফ মন্ডল আঙ্কেলের বাবা চাকরি করতো ওই সময়টাতে, যুদ্ধের ওই আগ থেকে এখানে চাকরি করতো। যখন বিহারিরা মারা যায় তখন উনি এটা আর কি দখল করার পরে এটা উনি নিয়ে নেয়, নিয়ে সবকিছু পরিষ্কার টরিষ্কার করে আবার উনি মানে ওই রাইস মিলের কার্যক্রম শুরু করে আর কি। তো শুরু করার পর খুব ভালোই চলে। ভালো এক পর্যায়ে হয় কি রাসেল ভাই, সারাদিনে তো মিলটা তো বেশি চলে না, অল্প চলে। যেমন আপনার সকাল 8টা থেকে শুরু করে এই বিকাল 5টা-6টার পরে শেষ হয়ে যায়, তারপরে কিন্তু মিলটা বন্ধই থাকে, রাতে কিন্তু চলে না। তো আমি একটু মিলটার বর্ণনা দিই। মিলটার চারিদিক দিয়ে মানে 2 দিকে রাস্তার ভাগের এই অংশটাতে মিলের মেশিনপত্র বসানো, আর ঠিক মিলের পশ্চিম দিকটাতে এক বাসার মতো করা, যেখানে বাসা মানে বাড়ি ফ্ল্যাটের মতো করা আর কি, ওখানে মানুষজন থাকে আর কি, ফ্যামিলি ওই বরাবর নানা ইরা থাকতো আর কি, আগে ফ্যামিলি সহ ওখানে থাকতো। তো একটা সময় হয় কি, বাসার পিছনে হলো বয়লারের ওই জায়গাটা থেকে আজগুবি ধরনের চিল্লাচিল্লি শুরু হয়। মানে মানুষকে যদি জ্যান্ত মানুষ পুড়ে দিলে পারে যে কষ্ট, যে যন্ত্রণা নিয়ে মানুষ আওয়াজ করে, যন্ত্রণা ছটফট করে, চিল্লাচিল্লি করে, এইরকম গভীর রাতে সাউন্ড পাইতে থাকে। 1 দিন 2 দিন সাউন্ড পাইতে থাকে। 3য় দিনের মাথায় ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। 3য় দিনের মাথায় আসলে সেই আমলে তো 8টা-9টা বাজলে পরে তো বন্ধ, এরকম আমাদের এখন যেরকম যে বিদ্যুৎ আছে এরকম বিদ্যুৎ না, তখন সন্ধ্যার পরে হারিকেন, বিদ্যুৎও পৌঁছায় নাই তখন। আমাদের ওইদিকে বিদ্যুৎ পৌঁছায় 75-76 সালের দিকে, এটা তো 72-73-এর ঘটনা চলছে আর কি রাসেল ভাই ওই সময়টা। তো ওই সময় তো হেরিকেন নিয়ে আর কি টহল দিত, 2-3 জন চৌকিদার থাকতো। তো চৌকিদাররা রাতে ভয়ে ওই ফ্ল্যাটের ওই দরজার সামনে 2 জন বসে ভয়ে আর কি করতো। তো হঠাৎ করে দেখে কি রাসেল ভাই রাত 12টা-12:30টার দিকে মেল অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, মানে পুরা মেশিন অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, চলছে। এখন আশরাফ মন্ডলের যে বাবা ছিল উনি এখন বলে, কি ব্যাপার এত রাতে মেশিন চলে, মানে কে মেশিন চালায়? উনি ধরপড় করে বের হয়ে আসছে, চৌকিদাররা গেটের সামনে বসা। কয় কি হয়েছে, তোমরা এখানে বসে কেন? হুজুর দেখেন কি হচ্ছে এগুলা। আমি তো ভয় পাই। কয় কি হয়েছে? উনি খুব সাহসী মানুষ ছিল, উনি আবার কি করছে, উনি মেশিন ঘরে চলে গেছে। মেশিন ঘরে যায় দেখে লাইট টাইট সব জ্বালা, সবকিছু অলোকে। তো এখন উনি কি করলো, মেশিনের ওই যে হ্যান্ডেলটা আছে ওই হ্যান্ডেলটা ধরে নিচে নামাই দিয়ে মেশিন টেশিন সব বন্ধ করে দিয়ে আবার মনে করেন যে লাইট টাইট অফ করে দিয়ে মেশিন ঘর তালা মেরে আবার চলে আসে। তো প্রথম দিনেই গেল, পরের দিন আবার এইরকম, তারপরের দিন আবার এরকম, তারপরের দিন আবার এরকম, তারপরের দিন আবার চৌকিদাররা বলে খালি সাপ দেখে তারা। আরে সাপ কোথা থেকে আসে? তো উনি কি বললো, উনি ওনাদের সেই আমলে তো কবিরাজ বেরি দাপট ছিল বেশি রাসেল ভাই। উনি ভালো এবং বড় কিছু কবিরাজের শরণাপন্ন হইলো, তাদেরকে ডাকলো বাসায়, খুব খাওয়া দাওয়া আপ্যায়ন করাইলো। করার পরে বলছে যে আসলে আপনারা একটু বুঝ করেন তো, যে আসলে একটু বোঝেন তো আসলে আমার এখানে কি কোনো সমস্যা আছে কিনা। তো ওনারা অনেক কিছু ধ্যান ট্যান করে ওনাদের রিচুয়াল যেটা করা লাগে রাসেল ভাই, ওইটা করার পর তারা অ্যান্সার দিচ্ছে এরকম যে আপনার এই জায়গাটা অনেক একটা অভিশপ্ত একটা জায়গা হয়ে গেছে, এখানে নাগিনী আছে। তো ওইটা তখন নানা বিশ্বাস করলো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা হাদিয়া নেন, আসেন আপনারা, ঠিক আছে, সমস্যা আবার হইলে আপনাদের ডাকবো, ঠিক আছে। তো উনি ওখানে ওনাদের উপরে ভরসা না পেয়ে উনি আরেকটা বড় আলেমের কাছে গেছে। তো আলেমের কাছে যখন যান তখন ওই আলেম বলে যে আপনার এই জায়গাটাতে একটা সমস্যা আছে, সেটা হলো আপনার এখানে খুব শক্তিশালী কিছু জিন আছে যারা নাগিনীর রূপে আপনার এই জায়গাটায় চলাফেরা করে।
তো বলতেছে যে আসলে তো এই জিনিসটা এখানে ছিল, কয় না এই জিনিসটা আসছে যে কোনো একটা কারণে, ঠিক আছে, এটা বলতে পারবো না, তবে এতটুকু এখানে আছে। তবে আপনাদেরকে আমি যা যা রিচুয়াল দিচ্ছি এগুলো করবেন, তাবিজ কিছু দিচ্ছি, এগুলা 4 কোনায় 4টা দিয়ে রাখবেন, ঠিক আছে, আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না। তো তখনকার আমলে একটা কথা প্রচলিত ছিল যে নাগ নাগিনী যদি থাকে তাহলে মাথার মধ্যে একটা মণি থাকবেই, তো মাথার মধ্যে মণি থাকবেই। তো নানার আবার ওই বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, তো রাতের বেলা একদিন এগুলো নিয়ে উনি চিন্তা করছেন ছাদের উপরে একাই। তো চিন্তা করতে করতে ছাদ থেকে বাসার পিছনের দিকে যে জায়গাটাতে বয়লার আছে, বয়লারের ওই দিকে তাকাতেই দেখে 2টা সাপ বের হয়েছে আর মাথার মধ্যে মণি। উনি তো এটা নিয়ে চিন্তা করতেছিল। তো এইটা দেখার পরে উনি কি করে, বাসা থেকে বল্লম নিয়ে ওই 2 চৌকিদারকে নিয়ে উনি চলে যান, ঠিক আছে, উনি চলে যান, যে অনেক চেষ্টা করে ওই সাপটাকে, মাথার মণিটা নিতে পারে নাই, সাপটা পালায়ে যায়। তারপরে উনি প্রতিদিনই প্রায় খোঁজে 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 পায় না। এক সময় উনি বয়স্ক হয়ে যান। তারপরে আশরাফ মন্ডল বড়প্পা উনিও এই জিনিসগুলা সম্পর্কে ওনার বাবার কাছ থেকে জানেন। মিলের ভিতরে মাঝে মাঝে হঠাৎ করে 1-2 মাস পর পর দিকে একা একাই রাতে মিল চলে রাসেল ভাই, অদ্ভুত ব্যাপার, কোনো কিছু নাই, একাই মেল চলতেছে, মেশিন একা একাই স্টার্ট হয়ে। তখন তো কারেন্টের মেশিন ছিল না, তখন ছিল মানে হাতল দিয়ে ঘুরায় যে মেশিন গুলো চালায়, তখন সেই মেশিন গুলো ছিল রাসেল ভাই। তো এটা কিভাবে সম্ভব, এত শক্তি দিয়ে ঘুরাইতে হয় তারপরে সেই মেশিন স্টার্ট হয়, এটা অটোমেটিক চলতেছে, ব্যাপার কি? তখন আশরাফ মন্ডল বড়প্পা আবার ওই ডাকলেন, কিছু বড় কবিরাজকে ডাকলেন, যে আসেন তো একটু দেখেন তো কি সমস্যা আমার এখানে। কয় এইটা কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না, আপনি যত কিছুই করবেন সারা জীবন আপনাকে এটা নিয়ে ভুগতে হবে, এটার সঙ্গে আপনি থাকতে থাকতে এক সময় ঠিক হয়ে যাবে। আর আমি এই যে আপনাকে কিছু তাবিজ দিচ্ছি, আপনার ফ্যামিলির মানুষজনের জন্য আপনার বাসা বন্ধ করে দিচ্ছি, বাসার ভিতরে কিছু হবে না, বাসার বাহিরে যা কিছু হয়ে যায়, কিন্তু বাসা থেকে কেউ বের হবেন না রাতের বেলা। তো এই আইনটা মানতে থাকে তারা, রাতে বাসার বাহিরে কেউ বের হয় না, যারা থাকে সবাই বাসার ভিতরেই থাকে। তো এক সময় আশরাফ বড়প্পা আব্বা মারা যান। তো বলে যায় যে এই নাগ নাগিনীর মণি আছে, এই মণি যদি 7,000 ধন, এটা যদি তোদের কাছে থাকে তো তোদের থেকে শক্তিশালী আর কেউ থাকবে না। তখন এই ভূত চাপে যায় আশরাফ মন্ডল বড়প্পার মাথায়, উনি ভাইদের মধ্যে সবার বড়। তো ওনার এই জিনিসটা মাথার ভিতরে থাকে যেটা আছে। তো উনি কি করে, উনি খুব সাহসী মানুষ ছিলেন। আসলে সাহসী মানুষের পুরুষ তো সাহসী মানুষই হবে রাসেল ভাই, কারণ এখনো পর্যন্ত ওনারা আমাদের পুরা এলাকার মাথা বললেই চলে আর কি। তো যাই হোক রাসেল ভাই, উনি এরকম খোঁজ করতে থাকে। একটা সময় হয় কি, সন্ধ্যার দিকে ওনার মেল যখন অফ করবে তখন দেখে ওই সেই নাগ নাগিনী বের হইছে। তো উনি আরো 2-3 জনকে নিয়ে তাদের পিছনে তাড়া করে এই চিপায় ওই চিপায় ঢুকে, রাসেল ভাই বিশ্বাস করবেন না, কোন রকমের নাগ, মানে যেটা পুরুষ যেটাকে নাগ বলা হয় আর কি, এই নাগরে মনে করেন যে মেরে ফেলে, আর নাগিনী পালিয়ে যায়। নাগ যখন মারা যায়, ঠিক আছে, নাগিনী দূর থেকে অনেক করে, কিন্তু সাপের যে মণিটা, ওই মণিটা রাসেল ভাই পায় নাই, ওইটা নাগিনী নিয়ে চলে গেছে। তারপর থেকে ওই এক ওঝাকে আনা হয়, ওঝা আসার বড়ই তো নাগ, এর মণি কই। এখন বড়ব্বাকে অনেক কিছু জেরা করে, কয় এটা পাই নাই নাগিনী, কয় সর্বনাশ করছে, আপনার হায়াত নাই, আপনি আজকেও মারা যাইতে পারেন, বলা যায় না। নাগিনী যেহেতু পালাইছে, নাগকে মেরে ফেলে, তাইলে পরে তো আপনাকে তো মেরেই ফেলবে। এখন যান বাঁচানোর ভয়ে এখন বলছে ওঝা কি করতে হবে বলো, আমি সবকিছু দিতে রাজি আছি। কয় আপনাকে অনেক সাবধানে থাকতে হবে, এই যে তাবিজ পাবো যেগুলো, আমি এখানে 7 দিন থাকবো। কয় 7 দিন না, যতদিন মন চাই তুমি যাবেন না, 7 দিনের বেশি এখানে আমি থাকবো না। 7 দিনের জন্য আপনাকে আমি একটা রিচুয়াল করে দিয়ে যাব, আপনি এটা নিয়ে আমল করতে থাকবেন, তাহলে আপনি বাঁচবেন, না হলে কিন্তু যে কোনো সময় আপনাকে মেরে ফেলবে। একটা তাবিজ হাতে বেঁধে দিয়ে যায়, একটা কোমরে বেঁধে দিয়ে যায় রাসেল ভাই। তো হঠাৎ করে একদিন কি হয়, একদিন হাতের তাবিজটা ঠিকই আছে, কিন্তু কোমরের যে তাবিজটা, এই তাবিজটা ছুটে যায়। এই তাবিজটা ছুটে যাওয়ার কারণে
তো উনি বুঝতে পারে না, ওইটা লুঙ্গির সঙ্গে ওনার ওয়াশরুমে পড়ে যায়। তো উনি ওয়াশরুম থেকে বের হয়ে, বাসা থেকে যে বের হয় সন্ধ্যার দিকে, একটু বের হয়েছেন, যে হাঁটাহাঁটি করতেছেন, দেখতেছেন যে কি অবস্থা, কি খবর। ওই চৌকিদারদেরকে ডিউটিতে আসছে, ওরা আসার পরে ওদেরকে সবকিছু বুঝে টুঝে দেয়, চাবি টাবি ওনাদের কাছ থেকে নিয়ে নেয়। নিয়ে ঠিক বাসার যে সামনে যাবে, ওইখানে নাগিনী মনে করেন যে ফোনা তুলে দাঁড়ায় আছে। তো ওনাকে দেয়, তাড়া করছে যখন, উনি বাসার ভিতরে ঢুকতে দেয়, বাসার ভিতরে ঢুকতে পারে না। বাসার গেটের সামনে মনে করো ও ফোনা তুলে আছে, ওকে কোনো রকমই করতে পারে না। তো যখন কোমরে হাত দিয়ে দেখে, কোমরে তাবিজ নাই। কোন রকম হাতের যে তাবিজটা আছে, এই তাবিজটা যখন সামনের দিকে দেখায়, সাপ একটু করে পিছনে ছড়ে যায় রাসেল ভাই। আসলে ওটা সাপ না কি ওটা আমার জানা নাই, তবে যতটুকু আমি শুনছি আমাকে এইভাবেই বলছে। আমি এটা এই ঘটনাটা সংগ্রহ করছি আমার ওই আশরাফ বরাবর যে ছেলে, আমার চাচাতো ভাই, ওনার কাছ থেকে, আমি রাসেল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছিলাম ঘটনাটা। তো উনি আমাকে এইভাবে বলে, যখন সাপটা এরকম ফোনা তুলে যখন আর ছোবল মারতে পারে না, তখন কি করে সাপটা তার দাঁত থেকে বিষ ছিটায় দেয় রাসেল ভাই। বিষ ছিটায় দেয়, ওই বিষটা ওনার পায়ে পড়ে রাসেল ভাই। যখন ওনার পায়ে পড়ে, উনি পা নিয়ে মনে করেন যে বসে পড়ে। আর ওই তাবিজের কারণে সাপ আর ওনার কাছে আসতে পারে না। পরবর্তীতে গেট খুলে যখন লোক বের হয়, উনি যখন চিল্লাচিল্লি করে, তখন বাসার জানলা দিয়ে গেট খুলে কেউ বের হয় না, চিল্লাচিল্লি করাতে সাপটা তখন ভয়ে পালিয়ে যায়। তখন ওই সাপকে ওই বলরম, তারপরে চাকু টাকু এগুলা যখন ছুঁড়ে মারে, ঢিল মারে, তখন ওই সাপটা পালিয়ে যায়। আর ওনাকে বাসায় নিয়ে আসে। যখন ওনাকে ওই পায়ের উপরে যখন এই বিষটা পড়ছে, রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই জায়গাটা ওনার পুড়ে যায়, পুড়ে কালো হয়ে যায়। পানি টানি ঢালার পরে ডিম, তারপরে ডিম ভেঙে দেয় আর কি, মানে পুড়ে গেলে যে সমস্ত প্রাথমিক চিকিৎসা গুলো আছে এগুলো সবই করা হয়। করার পরে তখন তার ওইরকম ডাক্তার ছিল না রাসেল ভাই। আবার সেই কবিরাজকে ডাকিয়ে আনা হয়, যে 7 দিন ওই বাসায় ছিল। তো কবিরাজকে ডাকিয়ে আনার পরে কবিরাজ বলে, এইটা তো আমার পক্ষে সম্ভব না, এই জিনিস আমার পক্ষে সম্ভব না, এই বিষ আমি কখনো দেখি নাই, এটা অলৌকিক বিষ। ওই আজমির থেকে যে ফকির বা যে সন্ন্যাসীটার কথা বলেছিলাম রাসেল ভাই, উনি আমাদের বিরামপুরে এসে অনেক মানুষের সমস্যার সমাধান করেছিল। ওই সময়টার কথাই আমি বলছি রাসেল ভাই, যে সময়টার কথা বলছিলাম, ওইটা পরবর্তীতে আপনার 2007 সালে, 2003 কি 4 সালের ঘটনা চলছিল। তখন এরকম ডাক্তার টাক্তার ছিল না রাসেল ভাই আমাদের এলাকার দিকে। তো এই কবিরাজ, ওই ফকির বাবা যখন এই বসির যে লাশ উদ্ধার করে দিছিল রাসেল ভাই, যে ঘটনাটা আমি আগে বলেছিলাম, ওই সেই ফকির বাবা ওনার ওখানেও ডাকা হয়। তো ওই ফকির বাবা যখন ওখানে আসে, ওই ফকির বাবা সবকিছু অটোমেটিকলি ওনাকে বলে যে, তোমরা তো অনেক লোভী মানুষ, তোমরা লোভের কারণে আজ এই অবস্থা। তুমি তো, আমি যদি এখানে না আসতাম তাহলে তুমি তো 2-1 দিনের মধ্যেই মারা যাইতা। যাক আলহামদুলিল্লাহ, আমি যখন আসছি, আল্লাহ যখন আমাকে পাঠাইছে, তোমার হায়াত আছে, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক, আমি তোমার এই সমস্যার সমাধান করে দেবো। কিন্তু হ্যাঁ, এই অভিশাপ তোমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। এটার মানে বুঝলাম না। মানেটা হইলো এরকম যে, তোমার এই পায়ের বিষ আমি ঝেড়ে দিচ্ছি, এই বিষ তোমার শরীরে থাকবে না, কিন্তু এই পায়ে যে তোমার এই দাগটা, এই সারা জীবন এই হাঁটুর নিচ থেকে একদম পা পর্যন্ত যে কালো দাগটা, একদম বিশ্রী যে কালো দাগটা 2 পায়ে, এটা তোমার সারা জীবন থেকে যাবে। যদি এতটুকু মাইনে নিতে পারো, তাহলে পরে তুমি ভালো থাকবা, বেঁচে থাকবা, আর যদি না পারো তাহলে পরে তুমি মারা যাবে। তাই আমি রাজি আছি, আপনি আমার চিকিৎসা করেন। তো ওনাকে চিকিৎসা করে অনেক কিছু টাকা পয়সা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু উনি 1 টাকাও নেয়নি, শুধু 1 গ্লাস পানি খেয়ে চলে গেছে রাসেল ভাই। তো তারপর থেকে উনি সুস্থ। কিন্তু রাসেল ভাই, আজও পর্যন্ত আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি যতদিন পর্যন্ত ওনাকে চিনি বা আজ পর্যন্ত দেখছি, শীত হোক, বর্ষা হোক, গরম হোক, যেই মানে আবহাওয়া চলুক না কেন রাসেল ভাই, ওনাকে সারা জীবন আমি মোজা পরা দেখছি রাসেল ভাই। উনি কোনোদিন মোজা খোলা অবস্থায় ওনাকে আমি দেখিনি।
আমি মানে একটা মানুষ, আমি সবাই তো মোজা পরি, কিন্তু মানে একটানা 20 বছর কি আপনি মোজা পরে চলতে পারবেন রাসেল ভাই? সম্ভব? তো এই অভিশাপটা উনি আজও নিয়ে বেড়াচ্ছেন। তো যাই হোক, আল্লাহ ওনাকে মাফ করুক। আল্লাহওয়ালা লোক, হাজি মানুষ, অনেক ভালো একটা মানুষ। হয়তো মানুষকে আল্লাহ পাক একটা সময় শুধরানোর সময় দেয়, হয়তো আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক বা নেক বুদ্ধি দান করেছেন, যার কারণে উনি আজও ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ, আমি ওনার জন্য দোয়া করি। তবে এই রাসেল ভাই, এই 2 নম্বর রাইস মিল নিয়ে যারা আরো অনেক ঘটনা আছে, যারা এখানে মানে কাজ করত, যারা কাজ করেছে, তারা অনেক ঘটনা ফেস করছে রাসেল ভাই। এই ঘটনাগুলো আমি চেষ্টা করবো আপনাকে পাঠানোর জন্য। কয়দিন ধরে চেষ্টা করছি যে আপনাকে ঘটনা পাঠাবো, কিন্তু কেমন যেন এলোমেলো হয়ে গেছে রাসেল ভাই। আপনাকে ঘটনা পাঠাইতে গেলে পরে আর পারি না, কোনো একটা সময়ের তাড়নায় বা কাজের তাড়নায় ভুলে যাই, বা অনেক সময় ফোনে চার্জও থাকে না যে আপনাকে মানে রেকর্ড করে পাঠাবো। যাই হোক রাসেল ভাই, অনেক লম্বা করে ফেলছি ঘটনা। আর এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে, যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার। এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো, সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।